আমরা আজকে দ্বিপদীর আরেকটা খুব সুন্দর একটা চ্যাপ্টার শুরু করব। দ্বিপদীতে আমরা জানি টোটাল দুইটা চ্যাপ্টার আছে, আমরা ভালো মতো খেয়াল রাখবো যে দুইটা চ্যাপ্টারের মধ্যে আমাদের দুইটা চ্যাপ্টারই কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং একটা চ্যাপ্টার কিরকম আমরা জানি, দ্বিপদী দুই ধরনের হয়। একটা হচ্ছে আমরা যদি এইভাবে চিন্তা করি যে a প্লাস এক্স টু দি পাওয়ার n, তাহলে এই যে n এ দুই রকম হতে পারে। একটা হচ্ছে পারে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর হতে পারে কি ঋণাত্মক বা ভগ্নাংশ। খেয়াল রাখবা এই দুই ধরনের ঠিক দ্বিপদী হয়। তো এই যে দ্বিপদী দুই ধরনের, এর মধ্যে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এর বিস্তৃতিটা সসীম যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা। আর যদি এটা n ঋণাত্মক বা ভগ্নাংশ হয়, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে অসীম ধারা হয়ে যায়। এবং তার সাথে সাথে ঋণাত্মকে আরো কিছু শর্ত আছে, তো ওই শর্তগুলো আমরা ভালো মতো দেখব। তো আজকে আমরা যেটা প্রথমে দেখছি সেটা হচ্ছে যে n ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমরা দেখব। n ঋণাত্মক বা ভগ্নাংশের জন্য যে কেসগুলি দাঁড়ায় সেগুলি আমরা পরবর্তীতে আরো ভালো মতো শিখবো। তো মূলত আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা যেন সহগ নির্ণয় করাটা ভালো মতো শিখে ফেলতে পারি। এবং সহগ নির্ণয় রিলেটেড যদি বিষয়গুলো তুমি ভালো মতো ক্লিয়ার হতে পারো, আসলে তুমি দ্বিপদীর বিস্তৃতি সম্পূর্ণটাই ভালো মতো পারবা। তো আমরা আগে বেসিক থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে দ্বিপদী মানে আসলে কি। মানে আসলে আমরা খেয়াল রাখবো দুইটা পদ থাকবে। এক কথা হচ্ছে দুইটা পদ থাকবে। এখন কথা হচ্ছে যে দুইটা পদ থাকবে মানে কিন্তু সবসময় দুইটাই যে পদ থাকবে তা কিন্তু না। দুইটা পদ মাঝে মধ্যে তোমাকে বানিয়ে নিতে হতে পারে। তো প্রথমত খেয়াল করি যে আমরা যদি a প্লাস বি এই সূত্রগুলো যদি আমরা খেয়াল করার চেষ্টা করি, যখন এখানে 0 তখন পদ সংখ্যা থাকে কয়টা? একটা। আবার যখন a প্লাস বি টু দি পাওয়ার যদি 1 চিন্তা করি, তাহলে এখানে পদ সংখ্যা থাকবে কয়টা? দুইটা, a এবং b। আবার খেয়াল করো a প্লাস বি টু দি পাওয়ার 2 যদি বলি, তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে তিনটা পদ। তার মানে এইখানে যখন খেয়াল করো পাওয়ার যখন n হচ্ছে, তখন এখানে n প্লাস 1 সংখ্যক পদ হচ্ছে, মানে একটা পদ সবসময় বেশি আসবে। তার মানে a প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে সূত্রটা হবে, এটা আমরা জানি, a স্কোয়ার 3ab স্কোয়ার প্লাস b কিউব। দ্যাট মিনস এখানে আমার পদ আসবে কয়টা? চারটা। তার মানে আমি যখন চিন্তা করবো যে এখানে যদি a প্লাস বি টু দি পাওয়ার 10 থাকে, তাহলে এখানে পদ থাকবে কয়টা? আমরা বলবো যে 11টা পদ থাকবে, 11টি পদ থাকবে। প্রথমে আমরা পদ সংখ্যা নিয়ে আগে চিন্তা করার চেষ্টা করি যে পদ আসলে কয়টা থাকতেছে। তো খেয়াল করো, এখন পরীক্ষায় যখন কোশ্চেনগুলি আসে পদ সংখ্যা রিলেটেড, তখন কিন্তু এইভাবে দেয় না যে এই দুইটার ক্ষেত্রে কয়টা আসবে। তখন হয়তো দেওয়া থাকবে আরো একটা বেশি দেওয়া থাকবে পদ ভিতরের মধ্যে, মানে এরকম অনেকটা যে a প্লাস বি প্লাস সি, তোমাকে বললো এত টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে পদ কয়টি। দেখো এখন এই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি না যে এখানে 11টি পদ আছে। তাহলে এই ক্ষেত্রে একটা বের করার সিস্টেম কি হতে পারে, যে ভাই এখানে আমি এইভাবে চিন্তা করতে পারি, a প্লাস বি একটা আলাদা করে নিলাম এবং সিটাকে আলাদা করে নিলাম, দিয়ে এখানে টু দি পাওয়ার 10 দিলাম। তারপর a প্লাস বি টু দি পাওয়ার 9 10 প্লাস এইভাবে চলতে থাকে। আমরা বিস্তৃতি আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। এইভাবে চলতে থাকে এবং শেষ পর্যন্ত কি হবে? c টু দি পাওয়ার 10 হবে। তো এইভাবে প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে বের করে হিসাব করে যোগ করা লাগবে। তো এই জিনিসটা তুমি এইভাবে না করে একটা জিনিস খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে সবসময় এই সংখ্যক পদ থাকবে। যে আমরা একটা লিখে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল রাখবা যে এখানে যদি পদ সংখ্যা একটু শর্টকাটের মতো করে খেয়াল রাখো, a3 এইভাবে ডট 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 am পর্যন্ত যায়, তার পাওয়ার যদি n থাকে, তাহলে খেয়াল রাখবা এখানে টোটাল পদ সংখ্যা হবে কয়টি? n প্লাস m মাইনাস 1 c m মাইনাস 1t। এটা একটু মাথায় রাখবা যে এখানে টোটাল পদ সংখ্যা হবে কয়টা? এতগুলি পদ সংখ্যা হবে টোটাল। তো এটার ক্ষেত্রে খেয়াল করো, তাহলে এটা এইভাবে এত বড় বড় করে আসলে অঙ্ক করাটা কঠিন হবে। তুমি এইভাবে পদ সংখ্যাটা না বের করে তুমি বের করবে এইভাবে যে এখানে m কত, মানে এখানে হচ্ছে ঠিক যতগুলি পদ আছে, তাহলে এখানে পদ আছে 3টা। তার মানে এখানে পদ সংখ্যা হবে 10 প্লাস 3 মাইনাস 1 c 3 মাইনাস 1, ঠিক এতটি পদ। দ্যাট মিনস 12c2 টা পদ। আর আমরা জানি 12c2 মানে কি?
12c2 মানে হচ্ছে 12 ইন্টু 11 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, মানে দুইটা যদি থাকে তাহলে উপরে দুইটা প্রথম দুইটা গুণফল থাকবে। আমরা এগুলি অবশ্য বিন্যাস সমস্যা আলোচনা করেছি। তো খেয়াল করো, তাহলে এখানে 12 ফ্যাক্টোরিয়াল 2, তার মানে এখানে আসতেছে 6 11, এটা 6, তাহলে 66টি পদ থাকবে। তাহলে দেখলাম আমরা খুব সহজভাবে তুমি এইভাবে পদ সংখ্যা বের করে ফেলতে পারো। তার মানে তোমার যদি এখানে একাধিক বিভিন্ন সংখ্যক পদ দেওয়া থাকে তাহলে পদ সংখ্যা রিলেটেড প্রবলেম আর তোমার হবে না। তো আশা করছি যে পদ সংখ্যা এখন তোমরা বের করতে পারবে, যে কোনো ধরনের ইয়ার ক্ষেত্রেই এগুলি পারা যায়। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রেখো, অনেক সময় যদি এরকম করে দেওয়া থাকে, ধরো a মাইনাস বি টু দি পাওয়ার, এটা আমরা জানি যদি 20 থাকে, ধরো তুমি এখানে দিবা কত পদ, কয়টা আমরা জানি যে এখানে পদ আছে 21টা। কিন্তু ধরো একটা অঙ্ক এইভাবে দিল যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার ধরো দিল 10। এখন খেয়াল করো, এইটাকে কিন্তু তুমি তিনটা আলাদা আলাদা ভাবে চিন্তা করতে পারবা না। কথা হচ্ছে যে এইসব ক্ষেত্রে যখন এটা তোমার নর্মাল সূত্রে পড়ে যাবে, তখন কিন্তু এইখানে তুমি এই সূত্রটা ফেলতে পারবা না। তখন তুমি এই নর্মাল আগে এই ফরম্যাটে যাবা, তারপর তোমাকে হচ্ছে আনসারটা করতে হবে যে এখানে 21টি পদ আছে। তখন কিন্তু এইটা এই সূত্র অনুসারে যাবে না, এটা মাথায় রেখো। তো যাই হোক, তো আমরা পদ সংখ্যা আশা করছি আসলে বের করতে পারবো। আসলে এই জিনিসটা এইখান থেকেই বের করে নেওয়া যায়, এই যে এটা বিস্তৃতি থেকে বের করে নেওয়া যায়। এখন আমরা আসি যে এই জিনিসগুলি কিভাবে আসলে সহগগুলো তৈরি হচ্ছে। সহগগুলো যদি তৈরির প্রসেসটা বুঝতে পারি তাহলে অঙ্কগুলো একদম সহজ হয়ে যাবে। তাহলে দেখো, আমরা জানি যে a প্লাস বি টু দি পাওয়ার 0 এগুলো আমরা লিখে ফেললাম। এখন খেয়াল করো, এই যে সহগগুলি তৈরি হচ্ছে, এই সহগগুলির বিস্তৃতিগুলি কেমন, অনেকটা এরকম। আমরা বিস্তৃতিটা একটু লিখে ফেলি, a প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 a to the power n minus 1 x to the power 1 nc2 a to the power n minus 2 x to the power 2। এইভাবে কতদূর পর্যন্ত চলবে আমরা জানি, x to the power n পর্যন্ত চলবে। মানে ব্যাপারটা এরকম। দেখো, এই বিস্তৃতিগুলিতে কি হবে, যদি এটা n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এর পাওয়ার 1 সর্বোচ্চ, প্রথম পদটা হবে সর্বোচ্চ পাওয়ার, আবার x এরও সর্বোচ্চ পাওয়ার। তো আমরা প্রথমটা এবং শেষের পদটা এইভাবে লিখে দিব। এরপর দেখো 1 কমে যাচ্ছে আর এরপর 1 বেড়ে যাচ্ছে। এখানে x টু দি পাওয়ার 0 ছিল, এখানে x টু দি পাওয়ার 1 হয়েছে। এগুলি কেন বলছি দেখো, প্রত্যেকটা পদ এখানে এমন ভাবে থাকে যেন এদের দুইজনের মানে a এবং x, এই যে দুইটা দ্বিপদ, এদের পাওয়ারের যোগফল সবসময় n হবে। মানে একটা পদ এখানে এই যে বিস্তৃতিতে থাকবে কি থাকবে না তার ডিপেন্ড করে যে এদের পাওয়ারের যোগফল কি হবে, সবসময় n হবে। তার মানে দেখো, এরপর এক বাড়বে, একজনের কমবে আর একজনের বাড়তে থাকবে, এবং শেষ পর্যন্ত আসলে দেখো এখানে a টু দি পাওয়ার 0 আছে। a টু দি পাওয়ার 0 মানে n প্লাস 0 মানে হচ্ছে আবার n। তো এই জিনিসটা মাথায় রাখবো। কেন, যখন খেয়াল করে দেখো a প্লাস বি হোল কিউব বের করেছি, দেখো 2 এর 1 এ 3, 2 এর 1 আর 2 এর 3, এইভাবে সর্বোচ্চ পাওয়ার 3ই থাকবে। এবার খেয়াল করো, আমরা যদি a প্লাস বি হোল কিউব চিন্তা করি, তাহলে দেখো এই যে জিনিসগুলি, এই পদগুলি কোন পদটা থাকবে কোন পদটা থাকবে না, এটা হয়তো আমরা এই সূত্রের ক্ষেত্রে মুখস্থ আছে জানি। কিন্তু তোমাকে ধরো একটা কোশ্চেন করলো, আমরা একটা কোশ্চেন লিখে ফেলি, a প্লাস বি টু দি পাওয়ার ধরো 10 এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 5 এর সহগ কত, ধরো এটা বললো। এখন খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম জন কিন্তু এটা করা শুরু করবে, কিন্তু তুমি বলে দিতে পারবা যে এই অঙ্কটিতে আসলে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 5 থাকাই সম্ভব না। কেন সম্ভব না, কারণ এই 6 এবং 5 খেয়াল রাখবে, এই যে দুইটা দ্বিপদ, এদের পাওয়ারের যোগফল কি হতে হবে, সবসময় 10 হতে হবে। এটা হতেই হবে। যদি না হয় তার মানে ওই পদটা ওই বিস্তৃতিতে নাই, তাহলে তোমার এটার আনসার কি হবে, আনসার হচ্ছে 0, কারণ এখানে আমার ওই পদটি নাই। এখন খেয়াল করে দেখো, এবার তোমাকে মনে করো বললো যে না ঠিক আছে, এবার তুমি আরেকটা কোশ্চেনের আনসার দাও যে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 এর সহগ কত। আমরা এটা এখন বের করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এই যে সহগগুলি, এই সহগগুলি আসলে আসছে কিভাবে। দেখো, আমরা যদি এইভাবে চিন্তা করি a a b, ধরো এখানকার এই যে সহগটা চিন্তা করি, ধরো এখানে আছে a a b। দেখো
এই দুইটাকে যদি আমরা এইভাবে অন্যভাবে চিন্তা করি, আমরা জানি যে এই যে এনসি আর এনসি r+1 এই পদ দিয়েও বের করা যায় এটা, কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি যে দেখো এই যে শব্দটা স্কোয়ার বি কে আসলে কিভাবে চিন্তা করা যায়, এ বি মানে আলটিমেটলি এখানে টোটালটা সব সময় ওই এনই হবে, মানে 3ই হবে এখানে। তাহলে খেয়াল করো এই তিনটার যদি এই একটা কি শব্দ চিন্তা করি, তাহলে এই শব্দটাকে কতভাবে বিন্যস্ত করা যায় খেয়াল রাখবা। দেখো যে ফ্যাক্টোরিয়াল 3 আর একই রকম বর্ণ আছে দুইটা, তার মানে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে কয়টা পদ আসলো, 3টা। তাহলে ওইখানে আসলে এই 3 ভাবেই এই জিনিসটা তৈরি হওয়া সম্ভব। তাহলে খেয়াল করো তাহলে এর সহগের সামনে কি থাকলো 3, তার মানে এর সাথের যে শব্দটা আছে এই শব্দটাকে ঠিক যতভাবে বিন্যস্ত করা যাবে তাই তার সহগ হবে তত। খেয়াল করে দেখো বি কিউব মানে কি 3টা বি, তাহলে 3টা বি মানে কি ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 1, তার মানে দেখো সহগ 1 হয়েছে। আবার এ কিউব সেই ক্ষেত্রেও কিন্তু একই, যে 1 হচ্ছে, 3টা এ আছে। একইভাবে আমরা যদি এখন এইটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটার সহগ কি আসলে হবে খেয়াল করে দেখো। উপরে তো ফ্যাক্টোরিয়াল n সবসময়ই হবে, কারণ টোটাল বর্ণের সংখ্যা আসলে 10টাই হইতে হবে, এর নিচে বা উপরে হওয়া যাবে না। তাহলে খেয়াল করো তাহলে এখানে এ আছে কয়টা, এ আছে 5টা, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 দ্বারা ভাগ করে দিতে হবে। আবার এখানে বি আছে কয়টা, 5টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা খুব সহজে এই প্রসেসে তুমি সহগগুলো বের করে ফেলতে পারতেছো। এখন খেয়াল করো আমরা আগে যেভাবে করেছি আসলে অনেক টাফ, মানে এবং যে সিস্টেমগুলো আমরা নর্মালি দেখি সেগুলি কিভাবে থাকে, একটা পদ থাকে, ধর x⁻10 এর সহগ বের করো বা y⁻10 এর সহগ বের করো, এইভাবে বলে দিই, একটা পদ থাকে। কিন্তু দুইটা জিনিস ভেরিয়েবল যদি একসাথে দেওয়া থাকে সেটার প্রসেস কিন্তু আমাদের আগের সিস্টেমগুলো অনুসারে বের করা যায় না, এবং সেগুলি বের করার একমাত্র ওয়ে কি এইভাবে তোমাকে চিন্তা করে করতে হবে। তো এই প্রসেসগুলি আমরা এখন একটু এক্সটেন্সিভ ভাবে আরো বেশ কিছু এক্সাম্পল দেখবো, তাহলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা অঙ্ক চিন্তা করি, আর একটু ভালো অঙ্ক দেখলে তাহলে আরো প্র্যাকটিস হয়ে যাবে। 2^15 এত এর বিস্তৃতিতে তোমাকে বেশ কিছু কোশ্চেন করলো, যে বিস্তৃতিতে 1 নাম্বার কোশ্চেন করলো যে ধরো x⁻7 এবং y⁻9 এর সহগ কত। 2 নাম্বার কোশ্চেন করলো x⁻6 y⁻9 এর সহগ কত। তারপর তোমাকে 3 নাম্বার কোশ্চেন করলো x বর্জিত পদটি কত। ঠিক আছে, এরকম 3-4টা কোশ্চেন করে দিল। তাহলে খেয়াল করে দেখো এই যে কোশ্চেনগুলি, এই কোশ্চেনগুলিতে কিন্তু মানে আমরা নর্মাল ভাবে যদি করি সেই ক্ষেত্রে ওই যে r+1 তম পদ দিয়ে করতে হয়, আমরা এগুলো দেখবো একটু। তারপরেও ওই আগের সিস্টেম অনুসারে, বইয়ের সিস্টেম অনুসারে করতে গেলে তুমি আসলে এই অঙ্কগুলি করতে পারবে না, কারণ সেই ক্ষেত্রে r এর মানটা কোত্থেকে বের হবে সেটা আসলে তুমি জানো না। তো যাই হোক, এই যে 7 এবং 9 এই দুইটাকেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা দ্বিপদীর বিস্তৃতিতে পদগুলি কিভাবে সৃষ্টি হয় সেটা বুঝলেই হচ্ছে। খেয়াল করো আমরা দ্বিপদীর বিস্তৃতিতে প্রতিটা পদ আমরা সৃষ্টি হয় জানি যে 2x এবং -3y এর দুইটা পাওয়ার দিয়ে। তো এখন এই দুইটা পাওয়ারের যোগফল সবসময় কি হতে হবে, বা 15 হতে হবে এই ক্ষেত্রে। তাহলে আমরা এমন ভাবে চিন্তা করব যে এই জিনিসটার সহগটা আমরা এইখান থেকেই বের করে নিতে পারি, কারণ এই পদটা কয়টা আছে এবং এই পদটা কয়টা আছে সেটা দিয়ে আমরা মিলাইতে হবে কি এইটা। তাহলে আমি এমন ভাবে পাওয়ার উপরে সেট করব যেন পাওয়ারের যোগফল হয় 15 এবং x এবং y এর পাওয়ার হয় এই দুইটা, তাহলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে খেয়াল করো আমার y এর পাওয়ার এখানে কি দেওয়া দরকার, 9 দেওয়া দরকার, আর x এর পাওয়ার এখানে কি দেওয়া দরকার, 7, তার মানে আমি x⁻7 এবং y⁻9 পেয়ে গেলাম। তার মানে এই যে বিস্তৃতিটাতে এই জিনিসটা কোথায় আছে আমরা বলবো যে অমুক জায়গায় আছে, কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই 7 আর 9, এই 7 আর 9 যোগফল কত হয় 16, কিন্তু এখানে আছে কত 15, তাহলে কি এই পদটা কি থাকবে, থাকবে না। তার মানে এইখানে এটার আনসার কত 0। এবার খেয়াল করে দেখো 2 নাম্বার, এবার y এর পাওয়ার আনা দরকার 9 আর এখানে আনা দরকার x এর পাওয়ার 6, কিন্তু 6 আর 9 কত হয়, 6 আর 9 হচ্ছে 15, তার মানে এখানে আমি 6 দিলে এটা পদ এর বিস্তৃতিতে আছে, এবং আমরা জানি এর সহগ কত, এর সহগ হচ্ছে খেয়াল করো যে এখানে টোটাল পদ উপরে সবসময় ফ্যাক্টোরিয়াল n, আর নিচে কি হচ্ছে যে দেখো এই পদটা আছে কয়টা, এই পদটা আছে হচ্ছে 6টা, তার মানে এখানে n হচ্ছে 15,
তাহলে ফ্যাক্টোরিয়াল 6 এবং -3 হয়ে গেছে কয়টা 9টা, তার মানে এখানে ফ্যাক্টোরিয়াল 9। তাহলে এটাই হচ্ছে এই পদটার সহগ, কিন্তু এখানে কিন্তু x এবং y বাদেটা হচ্ছে সহগ। তাহলে এই 2 এবং -3 এর যে পাওয়ারটা এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে সেটাও তোমাকে এখানে গুণ করে দিতে হবে, যে 2 to the power 6। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. 6 into -3 to the power 9। তাহলে খেয়াল করে দেখো, এত এর সহগ কিন্তু তুমি মুখে মুখে বের করে ফেলতে পারলা। মানে তুমি এখন যে কোনো অঙ্ক আসলে তুমি কি করবা, যে এইখানে ঠিক যতগুলি পদ আছে সেই জিনিসটা এইভাবে গুণ করবা এবং তাদের পাওয়ারের যোগফলটা সবসময় 15 মেনটেন করবা এবং এই জিনিসটা মিলানোর চেষ্টা করবা, তাহলেই তোমার এই অঙ্কগুলি পারা যাবে। দেখো পরের অঙ্কটি দেখো, x বর্জিত পদ ঠিক কত। এখন x বর্জিত পদ মানে খেয়াল করে দেখো তো, x বর্জিত পদ মানে হচ্ছে এখানে পাওয়ার কিভাবে বসাবো, যে আমার এইটা x বর্জিত মানে কি x থাকবে না, তার মানে এই দুইটা জিনিস দিয়ে x থাকবে না, এই জিনিসটা কিভাবে সৃষ্টি হতে পারে, যে ভাই এখানে 0 যদি দেই, এখন 0 দিলে এইখানে পাওয়ার অবশ্যই কি দিতে হবে, যেহেতু আমার যোগফল কি মিলতে হবে 15 মিলতে হবে, তাহলে অবশ্যই এখানে একটা 15 দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এই দুইটার পাওয়ারের যোগফল 15 এবং এই দুইটা মানে আসলে x বর্জিত পদ। তাহলে বলো সহগটা কত, সহগটা আমি বলবো যে ভাই উপরে ফ্যাক্টোরিয়াল 15 এবং এখানে এটা আছে 0টা মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে আমি জানি 1, আর এবং এটার ফ্যাক্টোরিয়াল হচ্ছে 15টা, তার মানে এখানে 15 ফ্যাক্টোরিয়াল এবং -3 টু দি পাওয়ার 15, এটাই হচ্ছে x বর্জিত পদ। তাহলে খেয়াল করে দেখো y থাকবে, y তোমরা যদি বর্জিত পদ বলে তাহলে এটা y সহ দিবা, আর যদি সহগ বলে তাহলে yটা ছাড়া দিয়ে দিবা। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা খুব সহজে জিনিসটা বের করে ফেলতে পারলাম, যে মানে এটা কিন্তু অনেক সময় আমরা বের করার সময় এই জিনিসগুলো কিন্তু গুণ করতে ভুলে যাই, এগুলি কিন্তু গুণ করতে ভুলে গেলে হবে না। তাহলে খুব সহজভাবে আমরা x বর্জিত পদ আসলে বের করে ফেলতে পারলাম। আসলে এই পদটা মানে কি, আসলে দেখো এটা আসলে কোন পদটা, যে এর বিস্তৃতিতে সবার শেষের পদটা খেয়াল করো, যে সবচেয়ে বড় পাওয়ারটার হচ্ছে 15 এবং তাহলে -3 টু দি পাওয়ার 15টাই হচ্ছে সবার শেষের পদটা, তার মানে এটা আসলে সবার শেষের পদটা আসলে x বর্জিত। তাহলে আশা করছি এই অঙ্কটা আমরা খুব সহজে বুঝতে পারছি। এবং এবার আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি এখানে যেমন দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল আছে, আলাদা আলাদা করতে পারছি, কিন্তু আবার এরকমও থাকতে পারে যে এখানে পদের সংখ্যা অনেক করে দিয়েছে এবং ভেরিয়েবল একটা, সেই ক্ষেত্রে অঙ্কগুলি কিভাবে করা যায় সেটা একটু দেখি। আমরা আরেকটি অঙ্ক করি, এই যে এর বিস্তৃতি x টু দি 5 এর সহগ বের করো। দেখো নরমালি এই অঙ্কগুলি করার জন্য আমরা অনেক কঠিন করি, দুইটা আলাদা করি, তারপর এটাকে আলাদা করে বিস্তৃত করে বাকি অংশটা করার চেষ্টা করি, বেশ কঠিন হয়ে যায়। না করে আমাদের যে এই যে সহগ নির্ণয়ের যে সহজ সিস্টেমটা, এটা ইউজ করলে আমরা কিন্তু এগুলি খুব সহজে করে ফেলতে পারবো। দেখো আমার এই অঙ্কগুলিতে টার্গেট কি থাকবে, টার্গেট একটাই, যে x টু দি পাওয়ার 5 হতে হবে x এর পাওয়ারগুলির যোগফল এবং যেন টোটালটার প্রত্যেকটা পদের তিনটার পাওয়ারের যোগফল যেন 9 হয়। মানে এর বিস্তৃতিতে যে পদগুলি থাকবে সেগুলি আসলে এইভাবেই থাকবে, যে এই তিনটা পদ এর পাওয়ারের যোগফল সবসময় কত হতে হবে, 9 হতে হবে, মানে একই সিস্টেমে থাকবে আর কি। তো এই যে পাওয়ারের যোগফল যদি আমার 9 মিলাতে হয়, তার সাথে আবার মিলাতে হবে কি, যে আমার যেন x টু দি পাওয়ার 5 মিলে যায়, কারণ আমার x টু দি পাওয়ার 5 এর সহগ দরকার। তাহলে তুমি কোনোভাবে 9 মিলাতে পারো কিনা সেই জিনিসটার চেষ্টা করতে হবে। খেয়াল করো, আসো x টু দি পাওয়ার 5 মিলে কিনা এবং যোগফল 9 মিলে কিনা একসাথে চেষ্টা করি। প্রথম কাজটা হচ্ছে, এই ধরনের কাজ করার সময় দেখবা যে অনেকগুলো ওয়েতে x টু দি পাওয়ার 5 কিন্তু চলে আসতে পারে। সেই ক্ষেত্রে তোমার কাজটা কিন্তু হচ্ছে যে কয়েকটা ওয়ে ফলো করা, মানে কয়েকভাবে যখন আসবে একটা ঘটনা, যখন কয়েকভাবে x টু দি পাওয়ার 5 ঘটা সম্ভব, তখন সেগুলি আবার যোগ করে ফেলতে হবে। খেয়াল করে দেখি কিভাবে করা যায়। দেখো প্রথম কাজ হচ্ছে যে তুমি এটার পাওয়ার সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করো, সবচেয়ে বড়টার পাওয়ার সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করো, তারপর কন্টিনিউয়াস বাড়াতে থাকো। তারপর দেখো যে x টু দি পাওয়ার 5 কোনোভাবে মিলছে কিনা। তাহলে দেখো প্রথমে আমরা এখানে 0 চিন্তা করলাম, এখন 0 দেওয়ার পরে তুমি এখন দেখো যে x টু দি পাওয়ার 5 এখান থেকে কোনোভাবে আনতে পারো কিনা। তো দেখা যাচ্ছে আমি যদি এখানে 5 দেই, তাহলে কিন্তু এই দুইটার পাওয়ারের যোগফল দেখো 5 মানে x এর পাওয়ার 5 হয়ে গেছে, কিন্তু আমার এই টোটালটার যোগফল কত আনতে হবে, 9 আনতে হবে। তাহলে আমি দেখো এর পাওয়ার যদি একটা 4 দিয়ে দেই, তাহলে কিন্তু আমার 9 চলে আসে। তার মানে আমি আসলে x টু দি পাওয়ার 5ও পেলাম এবং এই তিনটা পদ, এই ত্রিপদীর তিনটা পদের পাওয়ারের যোগফল কত পেলাম, 9 পেলাম। তাহলে আমার এইভাবে x টু দি পাওয়ার 5 আসতে পারে। এবার তুমি দেখো যে আর কোনোভাবে x টু দি পাওয়ার 5 আসে কিনা।
তাহলে দেখো কিভাবে করা যায়। দেখো এবার তুমি 0-র পর 1 নিয়ে আসার চেষ্টা করো, 0-র পর 1 আনো, তাহলে আমরা এটা একবার করে লিখে রাখবো আর কি, যে 3x কিউব। এবার তুমি এখানে 1 দাও, এবার 1 দেওয়ার পর দেখো x কিউব হলো, আনতে হবে কি x টু দি 5, তাহলে এইখানে ax এ কাজ করো, তার মানে এখানে একটা 2 দিলেই তোমার এটা x টু দি 5 হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো 1 আর 2 কত গেছে, 3 গেছে, তাহলে আরো কত দরকার, 9 মিলাতে হলে আরো 6 দরকার, তাহলে এখানে তুমি 6টা দিয়ে দাও। তার মানে এখানে 1 আছে কিন্তু 6টা 1 গুণ করে আবার 1 চিন্তা করো না, এখানে 1 আছে কয়টা, 6টা। দেখো আর কি কোনো উপায় x টু দি 5 আসে কিনা, তাহলে তুমি 0-র পর এখানে কি দিবা, 0-র পর তুমি এখানে দিবা হচ্ছে 2 দিবা, 1-এর পর 2 দিবা, তারপর 2 দিলে দেখো 3 দুগুণে, দেখো এইভাবে কিন্তু এই জিনিসটা আর তৈরি হওয়া সম্ভব না, আর কোনোভাবে এই জিনিসটা আসা সম্ভব না। কেন? কারণ এখানে যদি তুমি 2 দাও তাহলে দেখো এটা 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, এটা 5কে এক্সিড করে যাচ্ছে, তার মানে আর কোনোভাবে এটা সম্ভব না। তাহলে এবার দেখো এই দুই ভাবেই আসলে x টু দি 5 হওয়া সম্ভব। তাহলে x টু দি 5 এর সহগ কত, তাহলে তুমি বলবো টোটাল সহগটা হচ্ছে কত, দেখো টোটাল ফ্যাক্টরিয়াল 9 উপরে, আর নিচে দেখো এই জিনিসটা আছে, 1 আছে কয়টা, 1 আছে 4টা, 4-এর 4টা জিনিস সেম আছে, এইভাবে চিন্তা করবা, 4টা 1 মানে আবার বাদ দিয়ে দেওয়া যাবে না, তার মানে এখানে ফ্যাক্টরিয়াল 4 দ্বারা ভাগ করতে হবে। এখানে 2x আছে কয়টা, 5টা, তার মানে ফ্যাক্টরিয়াল 5 দ্বারা ভাগ করতে হবে। এটা আছে কয়টা, 0টা, তার মানে ফ্যাক্টরিয়াল 0 মানে 1টা দিয়ে ভাগ করে, 1 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার তার সাথে কিন্তু এই 2 এবং 3 এর পাওয়ারও চিন্তা করে রাখতে হবে, তার মানে এখানে 2 এর পাওয়ার 5 এখানে গুণ হয়ে যাবে, প্লাস খেয়াল করে দেখো বাকি পরেরটা চিন্তা করো এবার, তাহলে মানে ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 6, এটা আছে 2টা ফ্যাক্টরিয়াল 2, পরেরটা আছে একটা ফ্যাক্টরিয়াল 1, ইনটু দেখো 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 টু দি পাওয়ার 1, তার মানে এটা হচ্ছে এই x টু দি 5 এর সহগ। তার মানে এই ধরনের যদি কোনো অঙ্ক আসে তাহলে তোমার একই সাথে এইটা এবং এইটা মেইনটেইন করে অঙ্কগুলি সাজিয়ে ফেলতে হবে। তাহলে আশা করছি এই ধরনের অঙ্ক যদি আসে পারা যাবে। তাহলে এরপরে আমরা এর চেয়ে আরেকটু কঠিন অঙ্ক করি, তাহলে দেখি আরো জিনিসটা আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাক। আমরা এই অঙ্কটা আরেকটু কঠিন করে দিলাম। মনে করো যে তোমার অঙ্কটি একটু কঠিন ভাবে এইভাবে আসলো যে ab প্লাস bc প্লাস c টু দি 9 এর বিস্তৃতিতে a টু দি 5 b টু দি 6 c টু দি 7 এর সহগ কত। এখন খেয়াল করো এখানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায় যে আগে তুমি ab bc এবং ca এটার পাওয়ারের যোগফল কিন্তু তোমার 9 আনতে হতো। এখন খেয়াল করো এটার পাওয়ারের যোগফল তুমি ঠিকই 9 আনতে হবে, কিন্তু এটা মিলাতে গেলে তোমার কিন্তু 5 6 আর 7 মিলবে না, কারণ এখানে a যেমন b a আছে b ও আছে এখানে, তার মানে এখানে তুমি যদি একটা পাওয়ার দাও তার সাথে আবার এইখানকার পাওয়ারটাও তোমাকে চিন্তা করতে হবে, আবার এই পাওয়ারটাও চিন্তা করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার একসাথে এই জিনিসটা মেলানো আসলে টাফ ব্যাপার যদি একই জায়গায় দুইটা জিনিস থেকে যায়। এইভাবে খেয়াল করো একই জায়গায় 2টা 3টা এইভাবে আলাদা আলাদা করে দেওয়া থাকতে পারে। তাহলে এই ধরনের অঙ্কগুলি তোমরা আসলে কিভাবে করবে, যতগুলাই থাকে এর ভিতরে, মানে আগে ছিল কি আমরা একটু আগে যেটা করলাম যে পদের সংখ্যা বেড়েছে কিন্তু একই জায়গায় 2টা ছিল না, এবার একই জায়গায় 2টা করে দিল, 3টা করে দিতে পারে, 4টা করে দিতে পারে। এখন সেই ধরনের অঙ্কগুলি কিভাবে করবো সেটা একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো প্রথমে দেখো যে আমরা প্রথমে ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার x, এটা y এবং এইটা হচ্ছে আমার z, ধরে নিলাম এটা z, তার মানে এখানে আমাদের যে সিরিজটা আসলো সেটা হচ্ছে x প্লাস y প্লাস z টু দি পাওয়ার 9। এখন খেয়াল করো যে এই যে x y এবং z, এবং ধরে নিলাম যে x এর পাওয়ার যখন p, y এর পাওয়ার যখন q এবং z এর পাওয়ার ধরো r, তখন ধরো a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 আর c টু দি পাওয়ার 7 বিদ্যমান। মনে করো যখন আমার এই p q r পাওয়ার থাকবে তখন আসলে এই জিনিসটা মনে করো আসবে, মানে x এবং y এবং z এর পাওয়ারটা তুমি যদি x মানে a b b c কে যদি মান বসাও তখন ধরো এই জিনিসটা তুমি পাবা। তার মানে তোমার কাজটা কি আসলে এই p q এবং r এর মানটা বের করা, তাহলেই তোমার অঙ্কটা শেষ। তাহলে খেয়াল করে দেখো দেখো এখন এই জিনিসটা যেই পদে থাকবে সেই পদটি আসলে কেমন হবে, এই পদটি আসলে কেমন হবে একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো এত এর বিস্তৃতিতে আমরা দেখব যে এই পি কিউ আর এর যোগফল সবসময় কি হইতে হবে, 9 হইতে হবে, কারণ এর বিস্তৃতিতে যদি এই পদটা থাকতে হয় তাহলে এদের পাওয়ারের যোগফল সবসময় কি হইতে হবে, 9 হতে হবে। আবার যদি এখানে আমি পদটা চিন্তা করি তাহলে আমি চিন্তা করবো যে ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই x আছে কয়টা, p সংখ্যক, তার মানে p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল,
আর এক্স টু দি পাওয়ার পি, ওয়াই টু দি পাওয়ার কিউ, জেড টু দি পাওয়ার আর, মানে আমি পদটা লিখে ফেললাম। তার মানে এই যে জিনিসটা, এই পদটা আসলে এইরকম দেখতে হবে। এখন এই মানগুলো যদি বসাই, খেয়াল করো, ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইড বাই পি কিউ আর, আর এক্স এর মান হচ্ছে এ বি টু দি পাওয়ার পি, বি সি টু দি পাওয়ার কিউ, সি এ টু দি পাওয়ার আর। তার মানে আমরা যদি এগুলি এক জায়গায় করি, দেখো পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে এ টু দি পাওয়ার আসতেছে, দেখো এ আছে এখানে আর এখানে, মানে পি প্লাস আর, বি টু দি পাওয়ার কিউ প্লাস পি প্লাস কিউ, বি টু দি পাওয়ার পি প্লাস কিউ, আর সি টু দি পাওয়ার কিউ প্লাস আর। দেখো আমরা যদি জিনিসটাকে এবার চিন্তা করি, তাহলে আমার আসলে এর বি এবং সি এর পাওয়ারগুলি এইভাবে চলে আসতেছে। তার মানে এই যে পি প্লাস আর, এই জিনিসটা আমার কি মিলাইতে হবে? 5 মিলাইতে হবে। তার মানে আমি পি প্লাস আর এর মান কত পাবো? 5 যদি আমি ধরি, তাহলে যদি আমার মানটা আসে, তাহলে আমার সেই অঙ্কটা হবে। তাহলে খেয়াল করো, পি প্লাস কিউ মানে বি এর পাওয়ারটা কি মিলাইতে হবে? তোমার 6 মিলাইতে হবে। তার মানে পি প্লাস কিউ এর মান হচ্ছে 6। একইভাবে দেখো কিউ প্লাস আর এর মান কত? কিউ প্লাস আর এর মান হচ্ছে আমাকে আনতে হবে কত? 7। তাহলে এই জিনিসটা মেনটেন করে দেখো, আমি ধরে নিয়েছিলাম এইরকম একটা পদে এইটা বিদ্যমান। তার এরকম একটা পদের তিনটার পাওয়ারের যোগফল 9, এবং যেহেতু আমরা জানি এক্স আছে কয়টা, এক্স আছে পি সংখ্যক, তারপর পি ফ্যাক্টরিয়াল, কিউ ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করেছি। তারপর এই জায়গাটা থেকে এ বি এবং সি আলাদা করে নিয়েছি। তার মানে এই জিনিসটার যোগফল আসলে আমার এই জিনিসটা মিলাইতে হবে। এখন দেখো এটা সলিউশন করলে তোমার অঙ্কটা আসলে শেষ। যেমন পি প্লাস কিউ প্লাস আর এর মান আছে 7, তার মানে কিউ প্লাস আর এর মান যদি এখানে বসাই, তাহলে আমি পি এর মানটা পাবো হচ্ছিল 2। পি এর মান যদি আমি 2 বসাই, তাহলে কিউ এর মান পাবো কত আসে দেখি তো, কিউ প্লাস আর মানে হচ্ছে 7, তার মানে পি এর মান হচ্ছে 2। পি এর মান যদি 2 বসাই, তাহলে আর এর মান আসে পি এর 2, তাহলে এখানে 2 বসালে এখানে আসে হচ্ছে 3। আর কিউ এর মান আসে কত? আর এর মান যদি 3 বসাই, কিউ এর মান আসে 4। তাহলে এইভাবে আমরা মানগুলি পেয়ে যাবো। ক্যালকুলেশন তোমরা করে নিয়ে এগুলো বুঝতে পারবা। তাহলে খেয়াল করে দেখো, আমি এইভাবে পি কিউ এবং আর এর মানটা বের করে নিলাম। তাহলে ওই পদটি আসলে কত? ওই পদটি আসলে আমরা এখন মানগুলি যদি বসিয়ে দেই, ফ্যাক্টোরিয়াল 9 সবটা কত? ফ্যাক্টোরিয়াল 9 যে 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে আসলে ওই জিনিসটার সহগ, মানে এত এর সহগ। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। তাহলে আমরা খেয়াল রাখবো, যখন একই সংখ্যক পদ আলাদা আলাদা ভাবে থাকবে, তখন একটা জিনিসকে একটা সিঙ্গেল হিসেবে ধরে নিয়ে সেই ফ্যাক্টোরিয়ালটা, আসলে তোমার কাজ কি? এটা এই ফ্যাক্টোরিয়ালটা বের করা। তো এই পি কিউ এবং আর এর মানগুলি বের করে নেওয়াটাই হচ্ছে এই অঙ্কগুলির মেন কাজ। তাহলে আশা করছি এই ধরনের অঙ্কগুলো যদিও আসে, তারপরও পারা যাবে। তাহলে এখন আসো, আমরা এই যে সিস্টেমগুলো আসলে আমরা প্রথমেই কঠিন জিনিসগুলো দেখে ফেললাম। নর্মালি বইয়ে যে অঙ্কগুলি আছে সেগুলি আরো খুবই সহজভাবে করা যায়, সেগুলি এখন আমরা একটু দেখি। আমাদের এরকম অঙ্কগুলো আসলে ম্যাক্সিমাম অঙ্কগুলোই বইয়ে আছে, এই ধরনের অঙ্কগুলোই থাকে। তো এই ধরনের অঙ্কগুলিতে যে যে কোশ্চেন্স গুলি থাকে সেগুলি একটু এরকম হয় যে x টু দি 10 এর সহগ নির্ণয় করো, বা x বর্জিত পথ নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলি আমরা আরেকটু শর্টকাট দিয়ে একটু শেখার চেষ্টা করব, যে আরো কিভাবে সহজ করা যায়। আমরা অনেক সময় দেখা যাবে কি, আমরা যে প্রসেসটা দেখলাম, যেমন এই অঙ্কগুলির ক্ষেত্রে অনেক সময় তুমি এই দুইটার পাওয়ারের যোগফল 15 এবং গুণফল x টু দি 10 মিলাতে গিয়ে তোমার অনেকগুলা চিন্তা করতে হবে, যেগুলিতে বিশেষ করে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। সেই জন্য আমরা এই ধরনের জিনিস অঙ্কগুলির জন্য আরেকটু সহজভাবে যে কিভাবে করা যায় সেটার একটা আদর্শ কেস আগে চিন্তা করে ফেলি। তো এখানে আমাদের যে বেসিকটা ছিল সেটা দিয়ে আমরা আগে অঙ্কটা করি, তারপর আমরা শর্টকাটের দিকে যাই। দেখো a প্লাস এক্স টু দি পাওয়ার n, এই বিস্তৃতিগুলি কেমন? প্রথম পদটা হচ্ছে a টু দি পাওয়ার n, তারপরটা হচ্ছে nc1, a টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার 1, এবং এইভাবে চলছে চলছে কতদূর পর্যন্ত যাবে? আমরা জানি যে এই পদটা nc2, a টু দি পাওয়ার n মাইনাস 2 এবং x টু দি পাওয়ার 2, এইভাবে চলতে চলতে x টু দি পাওয়ার n পর্যন্ত যাবে। তো এইগুলি অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা মেইনলি ফলো করার চেষ্টা করি, যে r প্লাস 1 তম পদটা বের করে নেওয়ার চেষ্টা করি। কেন r তম পদ নয়? কেন? কারণটা হচ্ছে, দেখো 2 নম্বর পদে এখানে আছে 1, আমরা জানি 2 নম্বর পদে এখানে আছে 1, আর দেখো 3 নম্বর পদে এখানে আছে 2। তো যখন r প্লাস 1 তম পদ বের করা হয়, তখন আসলে r একটা ফ্র্যাকশন মানে মাইনাস আকারে না আসে, আর আকারে চলে আসে। তাহলে সেই জন্য আমরা এই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করি বা লেখার চেষ্টা করি। দেখো r প্লাস 1 তম পদ, আমরা এটাকে এইভাবে লিখলাম, r প্লাস 1 তম পদটাকে আমরা এইভাবে লিখলাম। এটা কত আসছে দেখো,
তুমি যখন তৃতীয় পদ বলছো তখন এখানে হচ্ছে 2, এখানে মাইনাস হচ্ছে 2, এখানে হচ্ছে 2। তার মানে যখন তুমি 2 বলছো তখন বিয়োগ করতেছো 1 এবং এখানে লিখছো 1। তার মানে যখন তুমি r+1 লিখবা তখন লিখবা আসলে NCR, মানে যা এখানে দ্বিতীয় পদ বলে এখানে 1, মানে 1 কম লিখবা। তার মানে r+1 বলে এখানে r, আর a টু দি পাওয়ার আমরা জানি n - r x টু দি পাওয়ার r। কেন? দেখো এখানে যা আছে সেটা n থেকে মাইনাস হচ্ছে এবং এইটাই হচ্ছে x এর পাওয়ার এবং এই rই হচ্ছে x এর পাওয়ার। ঠিক এইভাবে আদর্শ পদটা বের করে নেওয়া হয়। তো আমরা যে কোনো পদ যখন বের করতে বলে তখন আমরা একটা আদর্শ পদ আগে বের করে নিই, যেই পদটা দ্বারা আসলে এর প্রত্যেকটা পদকেই রিপ্রেজেন্ট করা যায়। তো এই ধরনের অঙ্কগুলির জন্য আমরা যেটা করি প্রথমে r+1 তম পদটি বের করে নেওয়ার চেষ্টা করি। যেমন এই অঙ্কটির যদি r+1 তম পদ বের করি সেটা কত হবে? দেখো যে r+1 তম পদ হচ্ছে 15c r 5x³ টু দি পাওয়ার r এবং 1/7x² টু দি পাওয়ার, আচ্ছা এখানে হচ্ছে n - r মানে হচ্ছে 15 - r, আর এখানে এটা টু দি পাওয়ার r। তাহলে খেয়াল করে দেখো এইখানে আমি এবার x গুলি এক জায়গায় করব, বাকি সংখ্যাগুলি আরেক জায়গায় করব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 15c r 5 টু দি পাওয়ার 15 - r, আর x টু দি পাওয়ার দেখো 45 - 3r, আর এখানে আসতেছে কত? 1/7 টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার -2r। তো এইগুলি আমরা করছি কেন? কারণ বইয়ে অনেক সময় বোর্ডে যখন বোর্ডের পরীক্ষা আসে তখন আসলে আমাদের এইভাবেই করতে হয়। আমরা দেখি যে এগুলি কঠিন জিনিসগুলো আমরা আসলে এক লাইনে করবো আসলে সবার শেষে। তো আমরা এই জিনিসগুলো কিভাবে করি একটু দেখার চেষ্টা করি। তার মানে এখানে আসলে 15c r 5 টু দি পাওয়ার 15 - r 4 টু দি পাওয়ার 1/7 টু দি পাওয়ার, এগুলো এক জায়গায় করি, টু দি পাওয়ার r, এবং এইখানে আসছে তাহলে x টু দি পাওয়ার 45 মাইনাস, এখানে দুইটাই মাইনাস, তার মানে 5r। তার মানে এখন খেয়াল করো x গুলিকে আমরা এক জায়গায় করে নিই সবসময় r+1 তম পদ বের করার জন্য। কেন? কারণ এইখান থেকে আমি যার সহগ আসলে চাবো সেই জিনিসটা বের করে নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো x টু দি পাওয়ার 10 এর সহগ যদি চাই তার মানে এই জিনিসটাকে কি বানাতে হবে? x টু দি পাওয়ার 10 বানাতে হবে। এই জন্য আমরা কি বানাতে বলি? তাহলে x টু দি পাওয়ার 45 - 5r হতে হবে, তাহলে আসলে x টু দি পাওয়ার 10। তার মানে আসলে 45 - 5r মানে হচ্ছে আসলে 10 এবং r 5r ইকুয়াল টু হচ্ছে তাহলে 35, তাহলে r ইকুয়াল টু হচ্ছে 7। তার মানে আমি r এর মানটা পেয়ে গেলাম যে কততম পদে x টু দি পাওয়ার 10 বিদ্যমান। তাহলে আমরা বলবো যে r ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে r+1 তম পদ ধরে যেহেতু অঙ্ক করছি তার মানে অষ্টম পদে হচ্ছে x টু দি পাওয়ার 10 বিদ্যমান। এবং আর এর মানটা যখন বের হয়ে গেল তখন তুমি আসলে নরমাল ভাবে পদ বের করে ফেলতে পারছো। এখন খেয়াল করো এই যে টোটাল প্রসেসটা করলাম এই প্রসেসটা তোমরা আরেক ভাবে করে ফেলতে পারো। এটা যদি এরকম লেখো x টু দি পাওয়ার p প্লাস y টু দি পাওয়ার q, ধরো a টু দি পাওয়ার দেওয়া আছে n, এর বিস্তৃতিতে ধরো x টু দি পাওয়ার m এর সহগ বা m এর সহগ যায়, তখন r এর মানটা কি হবে? খেয়াল করো সহগ যায় তখন r+1 তম পদের r এর মানটা আমরা আসলে মুখে মুখে বের করতে পারবো। কিভাবে? দেখো এটা আসলে এই ফরম্যাটে দেওয়া থাকবে, নরমালি আমরা এই ফরম্যাট ধরেই করি, x টু দি পাওয়ার q ধরে করি। তাহলে দেখো এই ফরম্যাটে মানে দুইটাতেই x আছে, এই ফরম্যাটে থাকে নরমালি। তাই এই একটা ফরম্যাটকে খেয়াল রাখো, যদি উপরে থাকে এটা মাইনাস আকারে চলে আসবে, নিচে সমস্যা নেই। তাহলে খেয়াল করো এইটা আর এটা গুণ অবস্থায় থাকবে, এটা দিয়ে তুমি যদি আদর্শ কেস দিয়ে এই জিনিসটা বানানোর চেষ্টা করো তাহলে এই জিনিসটাই পাবা, n ইন্টু p মাইনাস যার সহগ তুমি বের করতেছো তাকে মাইনাস করে দিবা, ডিভাইডেড বাই এইটার দুইটার যোগফল মানে p প্লাস q। এই জায়গা থেকে মানে এই জিনিসটা ইউজ করেই আসলে তুমি আর এর মানটা, যেটা এতগুলি কাজ করে আর এর মানটা বের করলাম সেটা বের করে ফেলতে পারবা। তাহলে দেখো কিভাবে একটা অঙ্ক, যে অঙ্কটা করছিলাম এটা প্র্যাকটিস করে ফেলি। তাহলে দেখো আর এর মানটা কি হচ্ছে, দেখো এইটা এটা গুণ, তাহলে এটা হচ্ছে 15 ইন্টু 3, দেখো মাইনাস এই যে x এর যে পাওয়ার সেটা হচ্ছে মাইনাস, তার মানে এটা হচ্ছে -10 ডিভাইডেড বাই, খেয়াল করে দেখো p প্লাস q, এখানে p এর মান হচ্ছে 3 আর q এর মান হচ্ছে 2, তার মানে এখানে আসতেছে 3 প্লাস 2, তার মানে এখানে ফাইনালি কি আসলো 35 ভাগ 5, দ্যাট মিন্স 7। তাহলে দেখো যে জিনিসটা আমরা এতগুলি ক্যালকুলেশন করে বের করলাম সেই জিনিসটা তোমরা এইভাবে খুব সহজে আর এর মানটা বের করে ফেলতে পারো। তাহলে আর এর মান যখন বের হয়ে গেল তার মানে তোমার কততম পদ সেটা বের হয়ে গেল। আবার
তোমার কততম পদে এটা বিদ্যমান সেটাও বের করতে পারতো, আর এর মানটা এইখানে বসিয়ে দাও, আর এর মানটা, বা তুমি সরাসরি যখন আর এর মানটা পেয়ে গেলা তখন তুমি সরাসরি আসলে অঙ্কটা দেখে বলতে পারতেছো যে এর বিস্তৃতি আর এত সহগ কত। তাহলে সহগটা এইভাবে চিন্তা করবা ডিরেক্ট, দেখো t7 + 1 = খেয়াল করো আমি সহগের সময় x এর ক্যালকুলেশনগুলি ভুলেও করব না। কেন? কারণ হচ্ছে x তো আমার ক্যালকুলেশন হয়ে ফাইনালি যাকে বেস ধরে আমি করেছি সেটাই তো আসবে, x/10ই চলে আসবে। তার মানে আমরা এখানে আসলে লিখবো এইভাবে যে 15c, আমরা আর এর মান 7, তাহলে 15c7 5 টু দি পাওয়ার, দেখো 5 টু দি পাওয়ার 15 - 7 এবং 1/7 তাহলে এইভাবে আমরা অঙ্কগুলি করে ফেলবো। পদটি সহ কত এত, এবং শেষে তুমি যদি পদটি কত বলে তার মানে এখানে x/10 গুণ করে দাও। আর x গুলি যেহেতু ক্যালকুলেশন অলরেডি করা আছে, ওগুলি নিয়ে আর ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে এইভাবে তুমি খুব সহজে শর্টকাট ইউজ করে আর এর মানটা, যদি বিশেষ করে নৈবিত্তিক আসে, ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে এই ধরনের নৈবিত্তিক আসে, তো এই নৈবিত্তিকগুলি তোমরা এইভাবে শর্টকাট ইউজ করে ফেলতে পারবা। এখন খেয়াল করো একটা অঙ্ক আছে কি x বর্জিত পদ, সেই ক্ষেত্রে আসলে কি হবে খেয়াল করো। x বর্জিত পদের ক্ষেত্রে যদি অঙ্কটা বলে তাহলে আমরা আর এর মানটা কিভাবে বের করব? 15 × 3, তাহলে 15 × 3 মাইনাস x এর পাওয়ার, x এর পাওয়ার কিন্তু x বর্জিত পদে 0, তার মানে এখানে হচ্ছে 0 ডিভাইডেড বাই, দেখো 3 + 2, 3 + 2 মানে হচ্ছে 5, তার মানে এখানে 45/5, দ্যাট মিনস আসলে 45, তাহলে হচ্ছে 5 × 9, তাহলে এটা হচ্ছে 9। তাহলে কততম পদটা হচ্ছে x বর্জিত, তার মানে আমি বলবো দশম পদটা হচ্ছে x বর্জিত। তাহলে সেক্ষেত্রে আর এর মান কত? 9। তোমরা খুব সহজে তাহলে বাকি অংশটুকু করে ফেলতে পারলে। তাহলে আশা করছি বইয়ের যত সহজ অঙ্ক আছে সেগুলাও এটা দিয়ে সবগুলি করে ফেলা যাবে। তার সাথে সাথে আমরা তো প্রথমে কঠিন জিনিস শিখে ফেলছি। তাহলে যে কোনো সংখ্যক পদ থাকা বা এই ধরনের যে কোনো ধরনের অঙ্ক থাকা, আমরা যে কোনো ধরনের পাওয়ার থাকা, যতগুলি ইচ্ছে পদ থাক, এবং পদের ভিতরে একাধিক পদ একসাথে থাক, তারপরও আমরা অঙ্ক করতে পারবো। আশা করছি সহগ রিলেটেড, পদ সংখ্যা রিলেটেড এই ধরনের কোনো অঙ্কে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.